হ্যালো এভরিওয়ান, হারম্যাক 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মডেল কোশ্চেন পেপার 1 সেটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। তো যারা মডেল কোশ্চেন পেপার 1 দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। আবার স্ক্যানার প্লাস সাজেশন ওদিকে চলছে, সেটাও আমরা সাজেশনগুলো স্টার্ট করেছি। তো তারা দেখোনি, তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে স্ক্যানার প্লাস সাজেশনগুলো দেখতে পারবে, রায়ান মার্টিন। তাহলে আজকে আমরা করবো মডেল কোশ্চেন পেপার 2 এর কিছু অঙ্ক, আর মানে এখানে 3টে পার্টে ভাগ করবো, পার্ট এ পার্ট সি। তাহলে সেখান থেকে 40টা এমসিকিউ 3টে পার্টে আমরা শেষ করবো। তো কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কতে যাই। সেটা বলছে জেড সেট। জেডটা কি? সেট অফ ইন্টিজার বা জেডটা কি? সেট অফ ইন্টিজার। সেটের সংজ্ঞাত আর একটি সম্বন্ধ যেখানে সেট অফ ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যার সেট। সম্বন্ধ যেখানে আর ইজিক্যাল এত যুগ্ম এক্স ওয়াই জেড বিলংস টু, তবে আর হবে সসম, প্রতিসম, সংক্রমণ, সমতুল্য। তাহলে আমরা এখানে চেক করে দেখবো। তাহলে সসম হতে গেলে কি হতে হবে? সসম হতে গেলে আমাদের এ আর এটা নিব, এতে বিলংস টু আর। এবার দেখব এদের এটা এ আর এ একটা এলিমেন্ট নেব জেড থেকে, মানে এ বিলংস টু জেড নেব। তাহলে এটা আর এ আছে কি না সেটা দেখব। তার মানে সংক্রমণ হতে গেলে এ কমা এ বিলংস টু আর এ থাকতে হবে। তাহলে এটা আছে কিনা দেখব। তার মানে মড অফ এ মাইনাস এ সমান সমান 0, আর 0 তো আমরা জানি যুগ্ম, তার মানে এ কমা এ বিলংস টু আর। তাহলে এটা আর এ আছে। তাহলে এই 1 নম্বরে আমরা কি পেলাম? জেডটা কি পেলাম? আরটা কি পেলাম? আরটা পেলাম সসম। সসম হওয়ার শর্ত আমরা ফুলফিল করলাম। এবার আমরা আসবো প্রতিসম। প্রতিসমর জন্য আমরা ধরে নেব এ বিলংস টু আর বা জেড, যাই হোক। এবার আমরা ধরে নেব প্রতিসমর জন্য আমরা ধরবো এ কমা বি বিলংস টু আর। তাহলে আমাদেরকে দেখাতে হবে কি? দেখাতে হবে এখান থেকে বি কমা এ বিলংস টু আর এ আছে কি না। তাহলে এ কমা বি বিলংস টু আর মানে কি? এ মাইনাস বি ইজিক্যাল এটা সমান যুগ্ম হবে। তাহলে এটা যদি যুগ্ম হয় তাহলে এটাকে আমরা এখানে লিখতে পারি না, এ মাইনাস বিকে বি মাইনাস এ মাইনাস অফ বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা এটা যেহেতু মডের ক্ষেত্রে মাইনাসটা কী হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। তার মানে এটা মড বি মাইনাস এ। তাহলে এটা যুগ্ম মানে এটাও যুগ্ম, আর এটা যুগ্ম হলে এটাও যুগ্ম। তার মানে এখান থেকে বলতে পারবো বি কমা এ বিলংস টু আর। তাহলে এ কমা বি বিলংস টু আর ধরে নিয়েছি। এবার বি কমা এ বিলংস টু আরটা আমরা এটা দেখালাম। তাহলে ধরি, তাহলে এটা সমান হয়ে গেলো। তাহলে আরটা কী পেলাম? আরটা আমরা প্রতিসম পেয়ে গেলাম। তাহলে আর সসম হলো, আর প্রতিসম হলো। এবার আমরা আরটা সংক্রমণ কিনা সেটা চেক করব। তাহলে সেটা চেক করার জন্য কী করতে হবে? আমাদেরকে ধরতে হবে, কি ধরবো? এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর যদি হয় তাহলে আমাদেরকে এখান থেকে কি দেখাতে হবে? এ কমা সি বিলংস টু আর। তাহলে এটা দেখানোর জন্য আমরা এ কমা বি বিলংস টু আর ধরে নিয়েছি। তার মানে মড অফ এ মাইনাস বি সমান যুগ্ম, এটা পাবো এই ডেফিনেশন থেকে আর এর। আর এখান থেকে বি কমা সি বিলংস টু আর ধরে নিয়েছি। তার মানে বি মাইনাস সি সমান সমান কত? যুগ্ম। এখান থেকে আমরা দেখাতে হবে এ কমা সি যুগ্ম, মানে এ কমা সি বিলংস টু আর এ আছে, মানে এ মাইনাস সি সমান যুগ্ম। তাহলে এ মাইনাস সি এটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি ইন্টু প্লাস বি মাইনাস সি, এটা লিখতে পারি মড অফ। তাহলে এ মাইনাস বি মড অফ এ মাইনাস বি যুগ্ম, তার মানে এ মাইনাস বি যুগ্ম, মড অফ বি মাইনাস সি যুগ্ম, তার মানে বি মাইনাস সিও যুগ্ম। তাহলে এখানে যদি তার এই দুটো যুগ্ম হয় তাহলে তাদের যদি সামনি মানে দুটো যুগ্ম সংখ্যার যদি সামনি মানে 2 + 2, তাহলে সেটাও যুগ্ম হবে। যে কোনো দুটো যুগ্ম সংখ্যাকে যোগ করলে সবসময় যুগ্ম সংখ্যা পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? মড অফ এ মাইনাস সি ও যুগ্ম। তাহলে মড অফ এ মাইনাস সি যদি যুগ্ম হয়ে যায় তার মানে এখান থেকে বলতে পারবো এ মাইনাস সি ও যুগ্ম। এ মাইনাস সি যুগ্ম হলে এ কমা সি বিলংস টু আমরা বলতে পারবো আর। তাহলে এ কমা সি বিলংস টু আর, এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর ধরে আমরা এ কমা সি বিলংস টু আর দেখালাম। তার মানে এটা সংক্রমণ হচ্ছে। তাহলে আরটা সংক্রমণ। তাহলে আর যদি সসম, প্রতিসম, সংক্রমণ 3টি পাচ্ছি, তাহলে আর কি? আমরা আর একটা সমতুল্যতা সম্বন্ধ। কিন্তু এখানে এমসিকিউ, তাই আমরা মোস্ট কারেক্ট অ্যান্সারটা দেখলাম সমতুল্যতা। আর যদি এটা এমএসকিউ হতো মানে একের বেশি অ্যান্সার হতো তাহলে কিন্তু 4টা অপশানই সঠিক হতো। একের বেশি অ্যান্সার কম্পিটিটিভ এক্সামে আসে, যেহেতু তোমাদের এটা এমসিকিউ তাই মোস্ট কারেক্ট অ্যান্সার হচ্ছে সমতুল্যতা। বাট একের বেশি যদি উত্তর আমাদের করতে হতো তাহলে কিন্তু 4টাই অপশান সঠিক হতো। তাহলে একেরটা হয়ে গেল। এবার 2এরটা দেখবো। দেখো 2এটা কি বলছে? সেট এ একটা সেট রয়েছে এবিসি এলিমেন্ট, সেট থেকে বি একটা সেট ডি এর ওপর সম্বন্ধের সময়ের সংখ্যা। তাহলে আমরা জানি কোনো একটা সম্বন্ধের সময়ের সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি। তাহলে 2 টু দি পাওয়ার এন অফ এ কত? এন অফ এ হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ এ কত? 3, আর নাম্বার অফ এলিমেন্ট অফ বি মানে এনবি কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 6 এর সম্বন্ধের সময়ের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 6 বা টোটাল পাওয়ার সেট বা সাবসেটের সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6। এবার বলছে এফ ম্যাপ এ টু বি এবং জি ম্যাপ বি টু সি। 3 নম্বরটা দেখো, অপেক্ষক দুটি প্রদত্ত চিত্র অনুযায়ী মানে এই চিত্র অনুযায়ী সঙ্গত হলে জি কমা এফ এর পাল্লা বের করতে হবে। তাহলে জি কমা এফ এর পাল্লা বের করতে হবে। তাহলে এখান থেকে এটা ম্যাপিং দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে জি
কমা এফ না, জি কম্পোজ এফ। তাহলে জি কম্পোজ এফ আমরা এ বের করব, জি কম্পোজ এফ 1 2 3 এটা বের করব, জি কম্পোজ এফ অফ অন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, জি এফ অফ অন। তাহলে এখান থেকে আমরা পাবো জি এফ অফ অন কত, এফ অফ অন মানে এটা এফ ম্যাপিং। তাহলে 1 কোথায় গেছে 6, তাহলে জি অফ 6। এবার জি 6 কোথায় গেছে, জি 6 গেছে 9-এ, তাহলে এটা সমান 9 হয়ে যাবে। এর অনুরূপভাবে জি এফ 2 বের করব, তাহলে জি এফ 2 হলে কি হয়ে যাবে, এটা জি এফ অফ 2, এটা কম্পোজিশনের ডেফিনেশন থেকে আমরা জানি। তাহলে জি এফ অফ 2 সমান কত, এফ অফ 2 মানে এ 2 গেছে 4-এ, তাহলে 2 জি অফ 4, তাহলে 4 কোথায় গেছে, 4 গেছে 8-এ, তাহলে এটা 8 হয়ে যাবে। অনুরূপভাবে জি এফ 3 বের করব, তাহলে জি এফ 3 হলে জি এফ অফ 3, তাহলে এফ অফ 3 হলে জি এফ অফ 3 কত, 3 গেছে কোথায় 4-এ, তাহলে জি 4 মানে 8। তাহলে জি অফ এফ ম্যাপিংটা কোথায় কোথায় ম্যাপ করেছে, 9 8 8। তাহলে আমাদের পাল্লা কত হবে, পাল্লা যেহেতু একটা সেট, তাহলে সেটে আমরা জানি ডিস্টিং এলিমেন্ট থাকে, তাহলে এটা হয়ে যাবে 8,9। তাহলে জি অফ এফ এর পাল্লা হয়ে যাবে 8,9। 8,9 কোথায় আছে, বা 9,8 8,9 সেম। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। 3 হয়েছে, 3-এর পর আমরা 4টা জায়গা ছিল না বলে এদিকে লিখেছি, তাহলে 4টা করে নিই, তাই 5 করবো। বলছে বক্তব্য এ, ধরি এ একটা সেট এবং বি একটা সেট এবং এফ ম্যাপ এ টু বি চিত্রণ যা এফ অফ এক্স ইকুয়াল 3x - 1 দ্বারা সঙ্গত, তবে এফ ম্যাপ এ টু বি একটি একৌকিক উপরিচিত্রণ হবে। কারণটা দিয়েছে এফ ম্যাপ এ টু বি একৌকিক উপরিচিত্রণ হবে যদি এফ অফ এ ইকুয়াল টু বি এবং এফ অফ এক্স এত হয় এবং এন অফ এ এন ইকুয়াল টু এন অফ বি হয়। তাহলে আমরা জানি উপরিচিত্রণ হওয়ার, আমরা জানি 1 1 হওয়ার শর্ত হচ্ছে এটা, মানে একৌকিক উপরিচিত্রণ হওয়ার শর্ত কি, এফ অফ এ সমান বি হতে হবে, এটা জানি। এবং তাদের দুটো ডিস্টিং এলিমেন্ট নিলে তাদের ফাংশনাল ভ্যালুটাও ডিস্টিং হতে হবে এবং নাম্বার অফ এ এলিমেন্টের সংখ্যা নাম্বার অফ বি এলিমেন্টের সংখ্যা সমান হতে হবে। তাহলে এখানে যা যা ক্রাইটেরিয়া সেটা রয়েছে, তার মানে আরটা ট্রু। এবার আমরা চেক করব এটা ট্রু কিনা, এটা একৌকিক উপরিচিত্রণ হচ্ছে কিনা, এই সব ডেফিনেশন কাজে লাগিয়ে আমরা বক্তব্যটা দেখব। তাহলে এ রয়েছে, এ সমান কত বলেছে 2 3 4 5, আর বি সমান বলেছে 5 8 11 14 এটা বলেছে। তাহলে আমাদের ম্যাপিংটা কি বলেছে, এফ ম্যাপ এ টু বি, আর আমাদের চিত্রণটা কি দিয়ে দিয়েছে, এফ অফ এক্স সমান 3x - 1। তাহলে এখান থেকে এফ অফ 2 বের করবো, এফ অফ 2 কত হবে 6 - 1 সমান 5, এফ অফ 3 কত হবে, এফ অফ 3 হয়ে যাবে 3 থেকে 9 - 1 8, এফ অফ 4 কত হবে 3 4 12 থেকে 1 বাদ 11, এফ অফ 5 কত হবে, এটা এফ অফ 4, এফ অফ 5 কত হবে, এফ অফ 5 হয়ে যাবে 3 5 15 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 14। তাহলে এই ম্যাপিংগুলো আমরা কি পেলাম, 2 যাচ্ছে 5-এ, 3 যাচ্ছে 8-এ, 4 যাচ্ছে 11। তাহলে আমরা যদি ম্যাপিংটা তৈরি করি, এই এফ ম্যাপটা যদি তৈরি করি, এটা এ থেকে বি এ যাচ্ছে, তাহলে এফের কী আছে 2 3 4 5, আর এগুলো যাচ্ছে 1 5 11 আর 14। তাহলে 2 যাচ্ছে কোথায়, এফ অফ 2 এফ অফ এক্স সমান এটা 2 যাচ্ছে 5-এ, 2 যাচ্ছে 5-এ, 3 যাচ্ছে 8-এ, বি সেটটা কী কী রয়েছে 5 8 11 আর 14। তাহলে 2 যাচ্ছে কোথায়, 2 যাচ্ছে 5-এ, তাহলে 2 গেল 5-এ, তারপরে 3 যাচ্ছে 8-এ, 3 গেল 8-এ, 4 যাচ্ছে 11-এ, 4 11-এ, 5 যাচ্ছে 14-এ। তাহলে এইভাবে পেলাম আমরা ম্যাপিংটা। তাহলে এটা উপরিচিত্রণ দেখো, প্রত্যেকটা দুটো ডিস্টিং এলিমেন্ট নাও, তাহলে তাদের ফাংশনাল ভ্যালুটা ডিস্টিং পাচ্ছি, আর প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাচ্ছি। তাহলে সেটা এই যে উপরিচিত্রণের, আর নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি আছে, এখানেও 4টা এখানেও 4টা। তাহলে এই যে উপরিচিত্রণ, একৌকিক উপরিচিত্রণ হওয়ার শর্তগুলো ফুলফিল হচ্ছে, তার মানে এটাও সত্য। তাহলে এটা সত্য কেন, কারণ এ ও আর সত্য, আর এর সঠিক ব্যাখ্যা কারণ এখান থেকে তো এই ব্যাখ্যা থেকে তো আমরা এটা সত্য বলতে পারছি, তার মানে এটা সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। চারটা ইজি হয়ে গেল। এবার 5-এরটা করবো। 5-এরটা কি বলছে, যদি সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই হয়, তবে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y সমান কত হবে। তার মানে এখানে আমাদেরকে বলেছে সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সেক ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি কস ইনভার্স 1/x, আর কোসেক ইনভার্সকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1/y। যখন বিপরীত ত্রিকোণমিতি পড়িয়েছিলাম তখন আমরা এই ফর্মুলাগুলো শিখেছি। তাহলে এখান থেকে এটা পাবো কস ইনভার্স 1/x, এটা আমরা সাইন ইনভার্স 1/a কে π/2 মাইনাস কস ইনভার্স 1/y লিখতে পারি। কেন, কারণ আমরা জানি এখানে 3টে ফর্মুলা রয়েছিল, সাইন ইনভার্স এক্স
প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, এক্সের জায়গায় এখানে 1/x এক্স এসছে, তাহলে কোনো ব্যাপার না, সাইন ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/x সমান সমান পাই বাই টু, এক্স তো যে কোনো হতে পারে, এখানে এক্সটা 1/x রয়েছে, তাহলে সাইন ইনভার্স 1/y সমান এটা লিখতে পারি। এবার আমরা এখান থেকে আমরা এটা যদি বাম দিকে নিয়ে আসি cos ইনভার্স 1/x, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে cos ইনভার্স 1/y, এটা সমান হয়ে যায় পাই বাই টু, তাহলে এই অ্যান্সারটা আমাদের কত হবে পাই বাই টু, তাহলে এই প্রসেসে আমরা পাই বাই টু করে নিলাম। এবার 5 হলো, এবার 6 ওদিকে আছে, তো 6টা যাবো, একটু উল্টো পাল্টা করে লিখেছি, এদিকে 5 এদিকে 6, তো বোর্ডের জায়গা নেই, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আমার সঙ্গে। তো এটা মাইনাস হবে, মাইনাস, দেখো এবার 6টা কি বলছে, এই যে স্তম্ভগুলো রয়েছে এর সঙ্গে কোনটা মিল হবে, তাহলে একেরটা আমরা দেখবো, এটা বলছে সাইন ইনভার্স অফ মাইনাস হাফ এর মুখ্য মান, তাহলে আলফা যদি এর মুখ্য মান হয় তাহলে আলফা রেঞ্জটা আমরা কি জানি সাইনের ক্ষেত্রে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, তাহলে সাইন ইনভার্স অফ আরেকটা জানি সাইন ইনভার্স অফ মাইনাস এক্স বা মাইনাস থিটা মাইনাস এক্স সমান হয়ে যায় মাইনাস সাইন ইনভার্স অফ এক্স, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস সাইন ইনভার্স অফ হাফ, আর সাইন ইনভার্স অফ হাফ হলে গেলে আমরা এটাকে কি লিখতে পারবো সাইন পাই বাই সিক্স, তাহলে এখান থেকে লিখতে পারবো মাইনাস পাই বাই সিক্স, তাহলে একেরটা মাইনাস পাই বাই সিক্স কোথায় রয়েছে বি, তাহলে একের যাবে বি এ, তাহলে একের বি কোথায় অপশানে রয়েছে, একের বি এখানে রয়েছে, সি এ রয়েছে একের বি, তাহলে অপশান ডি আর অপশান বি আমাদের বাদ, তাহলে এ আর সি এর মধ্যে আমাদের অ্যান্সার হবে, তাহলে একের আমরা পেলাম বি, এটা লিখে রাখি। এবার আমরা দুয়েরটা দেখবো, দুয়েরটা কি বলছে, ট্যান ইনভার্স অফ 1/2 প্লাস ট্যান ইনভার্স অফ 1/3 এর মান বের করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা ফর্মুলা জানি ট্যান ইনভার্স অফ এ প্লাস ট্যান ইনভার্স অফ এ প্লাস ট্যান ইনভার্স অফ বি, তাহলে ট্যান ইনভার্স অফ এ প্লাস বি বাই 1 মাইনাস এ ইন্টু বি, তাহলে এটা পাবো, তাহলে এখান থেকে আমরা কী পাবো ট্যান ইনভার্স অফ ওপর থেকে কী পাবো 6 লসাগু গেলে হয়ে যাবে 5/6, আর নিচে হয়ে যাবে 3 দুগুণে 6 থেকে একবার 5, তাহলে 5/6, তার মানে এখান থেকে আমরা পাবো ট্যান ইনভার্স অফ 1, ট্যান ইনভার্স অফ 1 মানে পাই বাই 4, তাহলে পাই বাই 4 কোথায় রয়েছে ডি এ, তাহলে 2 এর যাচ্ছে ডি, তাহলে 2 পেলাম ডি, তাহলে 2 এর ডি কোথায় অপশানে দেখো 2 এর ডি এখানে রয়েছে, তার মানে আবার আমাকে 3এরটা বের করতে হবে, এখানে যদি একটা অপশানে 2 এর ডি হতো তাহলে বাকিগুলো আমাদের চেক করতে হতো না, বাট আমরা এখানে চেক করে নেবো, আর তাছাড়া আমাদের শেখাও হবে। 3 নম্বর কী বলেছে কস ইনভার্স অফ কস 7π/6, তাহলে কস মুখ্যমান এটাই হয়ে যায়, আমরা জানি কসের মুখ্যমান এটা হয়ে যায়, তাহলে 7π/6 এই রেঞ্জের মধ্যে আসছে না, তাহলে এই রেঞ্জে আসে না, তাহলে কস কাটতে পারবো না, তাহলে এক্ষেত্রে পাবো কস অফ, এটাকে আমরা সাজাতে হবে পাই প্লাস π/6, 7π/6কে দেখো এটা যোগ করলে 7π/6ই আসবে, তাহলে এখান থেকে আমরা পাবো কস ইনভার্স অফ মাইনাস কস π/6, কেন, কারণ কি এটা থার্ড কোঅর্ডিনেটে 1 2 3 পাই প্লাস π/6 এখানে আসবে, এখানে আসতে গেলে কস নেগেটিভ হয়, থার্ড কোঅর্ডিনেটে কস নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ পাবো। এবার কস ইনভার্স অফ মাইনাস কস, তাহলে কস ইনভার্স অফ মাইনাস এক্স, এটা সমান আমরা পাই পাই মাইনাস কস ইনভার্স অফ এক্স, তাহলে এখান থেকে এটা পাই মাইনাস কস ইনভার্স অফ কস π/6 হয়ে যাবে। এবার আমরা কস কাটতে পারবো, তাহলে পাই মাইনাস এখানে কাটলে হয়ে যাবে π/6, তাহলে এখান থেকে পাবো আমরা 6 থেকে একবার 5 π/6, তাহলে 3-এর কী পেলাম 3-এর সি, তাহলে 3-এর সি কোথায় রয়েছে, 3-এর সি অপশান সি আমাদের সঠিক অ্যান্সার, তাহলে 3-এর পেয়ে গেলাম সি। এবার আমরা 4-এরটা যদি না দেখলে হবে, তো 4-এরটা আমরা করে নিই, শেখা হয়ে যাবে তোমাদের। 4-এরটা আমরা কি বলেছে ট্যান ইনভার্স অফ মাইনাস √3, তাহলে এখানে আমরা ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস এক্স সমান কী পেয়েছিলাম মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স, এটা তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স অফ √3, তাহলে ট্যান ইনভার্স √3 মান কত π/3, তাহলে ট্যান ইনভার্স অফ এটা লিখতে পারবো আমরা ট্যান π/3 মানে √3, তাহলে এই ট্যান কাটলে গেলে মাইনাস π/3 হয়ে যাবে, তাহলে 4-এর গেল এ, তাহলে 4-এর এ পেলাম, তাহলে 4-এর এ কোথায় অপশান ই 4-এর এ, তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এছাড়াও আমরা আগে উত্তরটা পেয়ে গেছিলাম, এটা আমরা জাস্ট চেক করে নিলাম এখানে শেখার জন্য। এবার আমাদের 6টা হয়ে গেল, এবার 7-এরটা দেখবো। 7-এরটা বলছে যদি আলফা বিটা দ্বারা এটা সমীকরণের টি সিদ্ধ হয় তবে ট্যান ইনভার্স আলফা প্লাস ট্যান ইনভার্স বিটা সমান কত হবে, তাহলে আলফা বিটা এই সমীকরণটা দেওয়া আছে 6² - 5x + 1 = 0, তার মানে আমরা যে দ্বিঘাত সমীকরণ পড়েছিলাম না ক্লাস 10-এ ax² + bx + c = 0, এইখানে যে আমরা পড়েছিলাম এই আলফা বিটা যদি এর রুট হয় তাহলে আমরা কি পেয়েছিলাম আলফা প্লাস বিটা সমান -b/a আর আলফা বিটা সমান c/a, তাহলে এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে, তাহলে ক্লাস 10-এও তোমাদের ফর্মুলা যে শিখেছিলাম সেটাও কাজে লাগছে। দেখো তাহলে এখানে আলফা বিটা যদি রুট হয় এর, তাহলে আলফা প্লাস বিটা সমান কত পাবো -b/a, এখানে b কত, b হচ্ছে -5, তার মাইনাস প্লাস হয়ে যাবে 5/a, a কত 6, আর আলফা বিটা কত পাবো, আলফা বিটা মানে হচ্ছে c/a, c কত এখানে 1 আর a হচ্ছে 6, তাহলে 1/6। এবার এখানে মানটা বসাবো ট্যান ইনভার্স অফ আলফা প্লাস ট্যান ইনভার্স অফ বিটা বের করতে বলেছে আমাদের, তাহলে এখান থেকে আমরা কি পাবো ট্যান ইনভার্স অফ, এটা ফর্মুলা কি পাবো আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস আলফা বিটা, এটা পেলাম, তাহলে এখান থেকে আমরা কি পাবো ট্যান ইনভার্স অফ, এবার আলফা প্লাস বিটা কত পেয়েছি 5/6,
আর আলফা ইন্টু বিটাকে তো পেয়েছি 1/6, তাহলে 1 - 1/6, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে tan ইনভার্স অফ 5/6, আর এটা করলে হয়ে যাবে 5/6, দ্যাট মিনস tan ইনভার্স অফ 1, দ্যাট মিনস π/4, tan ইনভার্স অফ 1 মানে π/4 হয়। তাহলে π/4 কোথায় রয়েছে? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 7এরটা হলো। এর পরবর্তীতে আমরা 8, 9, 10 এগুলো দেখবো, চলো তাহলে সেগুলো দেখি। এবার দেখো আমাদের 7 পর্যন্ত হয়েছিল, এবার 8 দেখবো। 8 কি বলছে? এ একটা ম্যাট্রিক্স যেখানে aij 3×4 এবং aij = -1 টু দি পাওয়ার i + j, তাহলে aij = -1 টু দি পাওয়ার i + j। এই অঙ্কটা আমরা স্ক্যানার প্লাস সাজেশন করাচ্ছি, সেখানে আমরা করিয়েছি, তো যারা দেখোনি সেটা দেখতে পারো। ওখানে আমরা পুরো এ ম্যাট্রিক্সটা বের করে দেখিয়েছিলাম, এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কী করে হয়। এখানে আরেকটা ট্রিক শেখাবো, সেটাও কাজে লাগবে। সেটা কি? এখানে বলছে তৃতীয় সারি, তাহলে সারি বলতে রো, তাহলে তৃতীয় সারি, আর বলেছে দ্বিতীয় কলম মানে 3, 2, তাহলে A32 এই এলিমেন্টটা আমাদেরকে বার করতে হবে। তাহলে A32, তাহলে এটা 3 নম্বর সারি 2 নম্বর রো বা স্তম্ভ বা 3 নম্বর সারি 2 নম্বর কলম। তাহলে এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 3 + 2, তাহলে এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 5, তাহলে -1 টু দি পাওয়ার অড পাওয়ার হলে -1 হয়ে যায়। তার মানে তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদান, মানে এই যে ম্যাট্রিক্সটা পাবো 3×4 এর, এখানে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে এটা 32, A32, মানে তৃতীয় সারি আর 2 নম্বর কলম। তাহলে এই ম্যাট্রিক্স এই এলিমেন্টটা কত হবে? -1, উপাদান মানে ওই এলিমেন্টটা, তাহলে -1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে 9টা বলছে যদি এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তবে ডিটারমিনেন্ট কত হবে। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে A ট্রান্সপোজ = আইডেন্টিটি হয়। দ্যাট মিনস এখান থেকে যদি ডিটারমিনেন্ট আমরা নিই A ট্রান্সপোজ = ডিটারমিনেন্ট অফ I, দ্যাট মিনস এখান থেকে হয়ে যাবে ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা আলাদা ভাগ হয়ে যায়, তাহলে I এর ডিটারমিনেন্ট 1 হয়। তাহলে যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট 1 হবে। তাহলে এখান থেকে আমরা আবার এটা জানি ডিটারমিনেন্ট অফ A আর ডিটারমিনেন্ট অফ A ট্রান্সপোজ সেম হয়। তাহলে এখান থেকে আমরা ডিটারমিনেন্ট A লিখতে পারবো, এখান থেকে অবশ্যই লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ A² = 1, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ A = +-1। তাহলে কোনো একটা লম্ব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় হয় +1 হবে অথবা -1 হবে, কিন্তু যখন সেটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে তখন তার ডিটারমিনেন্টটা হয়ে যায় 1, আর যেটা অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স যদি বলে অপ্রকৃত, তাহলে তার ডিটারমিনেন্টটা হয়ে যায় -1। তাহলে এখানে প্রকৃত বলেছে, তাহলে ডিটারমিনেন্টটা 1 হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট 1 কোথায় রয়েছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 9টা হলো। এবার 10 নম্বর দেখবো। এ একটা 3×3 ও B 3×3 এর ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স রয়েছে। আমরা এখানে আরেকটু ভাষায় লেখা আছে, সেটা লিখিনি, এখানে শর্টকাটে লিখেছি। এরূপ যে A.B = 0, তবে নিচের কোনটি সঠিক। তাহলে এটা করার জন্য আমরা কি করব? এখানে A.B = 0 আমাদের বলে দিয়েছে। এবার এটাকে উভয় পক্ষে আমরা ডিটারমিনেন্ট নিয়ে নেব, মানে মডুলাস নিব। তাহলে এর ডিটারমিনেন্ট নিলে ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। তাহলে এই ডিটারমিনেন্ট আলাদা আলাদা ভাগ হয়ে যায়, ডিটারমিনেন্ট অফ A × ডিটারমিনেন্ট অফ B, আর 0 যে কোনো 0 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়। তাহলে দুটো প্রোডাক্ট 0, তাহলে হয় ডিটারমিনেন্ট অফ A, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট 0 হলে ডিটারমিনেন্ট অফ A = 0, অথবা ডিটারমিনেন্ট অফ B সমান হয়ে যায় 0। তাহলে ডিটারমিনেন্ট অফ A 0 বা ডিটারমিনেন্ট অফ B 0 কোথায় রয়েছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। যে কোনো একটা ডিটারমিনেন্ট 0 হলে A.B = 0 হয়ে যাবে। ওই পক্ষে আমরা ডিটারমিনেন্ট নিয়ে এটা প্রুভ করলাম। এবার 11 নম্বর বলছে এ একটা ম্যাট্রিক্স যা এত সমীকরণকে সিদ্ধ করে, তবে A ইনভার্স কত। তাহলে এটা দুরকম প্রসেসে করা যায়। এ ম্যাট্রিক্স থেকে আমরা A ইনভার্স বার করতে পারবো, অথবা এই যে ইকুয়েশনে A বসিয়ে সেখান থেকে আমরা ইনভার্স বের করতে পারবো। তাহলে আমরা A এখান থেকে দেখাচ্ছি। A ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1, 2, 3, 4, তাহলে A ইনভার্স বের করার জন্য আমরা প্রথমে কি চেক করি? ডিটারমিনেন্ট অফ A যদি নন জিরো হয় তাহলে ইনভার্স এক্সিস্ট করবে, আর 0 হয়ে গেলে তো ইনভার্স এক্সিস্ট করবে না, অস্তিত্ব নেই হবে। তারপর ডিটারমিনেন্ট অফ A বের করবো, 4 × 4 -3 × 6, তাহলে এর হয়ে যাচ্ছে -2। তাহলে ডিটারমিনেন্ট অফ A -2 যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে এর ডিটারমিনেন্টটা এক্সিস্ট করবে, মানে এর ইনভার্সটা এক্সিস্ট করবে। তাহলে ইনভার্সের শর্টকাট ট্রিক আমরা কি শিখেছিলাম? A ইনভার্সের 1/ডিটারমিনেন্ট অফ A ইন্টু এখানে আমরা কি বলেছিলাম? এই 4 এই দুটো স্থান পরিবর্তন করবে। তাহলে এটা 4 এখানে 4 ছিল, এটা উপরে চলে যাবে, 1টা নিচে চলে যাবে, 4, 1, আর এই দুটো সাইন চেঞ্জ হবে, জাস্ট প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা হয়ে গেল। আর ডিটারমিনেন্ট অফ A কত পেয়েছিলাম? -2, তাহলে 1 - 2, 4 - 2 - 3, 1, তাহলে এরূপ কোথায় রয়েছে? তাহলে এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে দেখি মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে হাফ, মাইনাস যদি কমন নিই তাহলে এদিকে -4, 2, 3, -1, এটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে A ইনভার্স। তাহলে -2 -4, 2, 3, -1, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। আরেকটা অ্যানাদার প্রসেস রয়েছে, সেটা এই ইকুয়েশনটা ইউজ করে করতে পারবো, তো সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, তোমরা নিজেরা এটা সলভ করে দেখবে A ইনভার্সটা এটা আসছে কিনা। সেটা কি? f(x) সমান বলেছে x² - 5x - 2 = 0, দ্যাট মিনস এটা ডাইরেক্ট লিখে নিলাম। তাহলে x² - 5x = 0, তাহলে A এখানে এটা স্যাটিসফাই করে, যে ইকুয়েশনে দেওয়া থাকবে সেই ইকুয়েশনটা ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করে।
তাহলে 5a মাইনাস 2 সমান সমান 0। যখন ম্যাট্রিক্স বসাবো তখন এটা 2i হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a স্কোয়ার মাইনাস 5a ইজ ইকুয়াল টু 2i। এবার উভয় পক্ষে আমরা এখান থেকে কমন নিয়ে নিই a, তাহলে a মাইনাস 5 ইজ ইকাল টু 2i। উভয় পক্ষে আমরা a ইনভার্স দিয়ে গুণ করবো। a ইনভার্স দিয়ে গুণ করতে পারবো কেন, কারণ কি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা কি পেয়েছিলাম -2, তারপরে নট ইকুয়াল টু 0, তার মানে a ইনভার্স এক্সিস্ট করছে, a ইনভার্স এক্সিস্ট বা অস্তিত্ব আছে, তাই আমরা এই উভয় পক্ষকে a ইনভার্স দিয়ে গুণ করতে পারবো। যদি ইনভার্স এক্সিস্ট করতে না করতো তাহলে ইনভার্স গুণ করতে পারতাম না। তাহলে a ইনভার্স ইন্টু a এভাবে লিখি না, বা a মাইনাস 5 ইন্টু 2i a ইনভার্স। তাহলে এখান থেকে কী পড়ে থাকবে, a ইনভার্স ইন্টু a ইন্টু a ইনভার্স অথবা a ইনভার্স a। তাহলে এই আমরা সূচকের নিয়মে এটা কি জানি, এইখানে পাওয়ারটা কি 1 - 1 মানে a টু দি পাওয়ার 0 মানে আইডেন্টিটি এটা হয়ে যাবে। তাহলে a ইনভার্স a বা a ইনভার্স এটা আইডেন্টিটি হয়ে যায়, আইডেন্টিটি আমরা লিখছি না, তাহলে এটা পড়ে থাকবে কি a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2i a ইনভার্স। আইডেন্টিটির সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেটাই হবে, তার মানে এটা 2a ইনভার্স হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a ইনভার্স সমান হয়ে যাবে 1/2 ইন্টু a মাইনাস 5। তাহলে এখানে এর ভ্যালুটা বসেবে, এর ভ্যালু এটা, তাহলে এর ভ্যালুটা এখানে বসিয়ে আর এটা 5-এর সঙ্গে মাইনাস করে দিবে, তাহলে দেখবে করেই দিই, যখন করে দিয়েছি তাহলে a ইনভার্স কত পাবে, a ইনভার্স সমান 1/2 ইন্টু ম্যাট্রিক্স a ম্যাট্রিক্স কত হয়েছে 1 2 3 4 মাইনাস 5কে আমরা লিখতে পারি 5i। তাহলে 5i কেমন হয়ে যাবে, 5 ইন্টু 5iটা কেমন হয় 5005, তাহলে 5কে আমরা 5i লিখতে পারি, তাহলে 5005। তাহলে এটা ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে 1/2, 1 থেকে 5 বাদ -4 2 3 4 থেকে 1 বাদ -1, তাহলে এটা এলো 1/2 -4 2, এটা দেখো চলে এসেছে আমাদের। তাহলে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, তা আমি করে দিলাম। তাহলে দুরকম প্রসেসে, এটা অ্যানাদার প্রসেস, আগেরটা অ্যানাদার প্রসেস ছিল, অ্যানাদার প্রসেস, দুরকম প্রসেসে দেখো আমাদের সেম অ্যান্সার এলো। তাহলে এটা আমরা করে দিলাম, এটা দেখে নেবে। এবার 12 নম্বর বলছে x প্লাস এত, এগুলো হয়ে গেছে, আমরা মুছে দিই আগে। বলছে যদি এটাই তিনটে সমীকরণ, একমাত্রিক সমীকরণে তিনটি অসংখ্য সমাধান থাকে, তবে কে এর মান কত। তাহলে আমরা জানি যে কোনো সহ সমীকরণ, এগুলোকে বলা হয় সহ সমীকরণ। তাহলে সহ সমীকরণগুলি যদি অসংখ্য সমাধান থাকে, তাহলে সহ সমীকরণের কোপিসিয়েন্ট ম্যাট্রিক্স বা সহগ ম্যাট্রিক্স, মানে x y z এর সহগুলি নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট 0 হয় যদি তার অসংখ্য সমাধান থাকে। তার মানে এই x আর y, x প্লাস ky মাইনাস 3z ইকুয়াল টু 0, আর এখানে পড়েছে 3x প্লাস ky মাইনাস 2z ইকুয়াল টু 0। অনুরূপভাবে এখানে রয়েছে 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু 0। এর যে কোপিসিয়েন্ট ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সের নাম দিলাম আমরা a। এর কোপিসিয়েন্ট ম্যাট্রিক্স কী হবে 1 k মাইনাস 3 কোপিসিয়েন্ট ম্যাট্রিক্স বা সহগ ম্যাট্রিক্স k মাইনাস 2, এটা পাবো 2 3 মাইনাস 4। এই যে এই কোপিসিয়েন্ট ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্টটা আমরা কি পেয়ে যাই, 0 পেয়ে যাই। তাহলে এই ম্যাট্রিক্সের, তাহলে ডিটারমিনেন্ট অফ a 0 হবে কখন, যখন ওর অসংখ্য সমাধান থাকবে। তাহলে এক্ষেত্রে এই ডিটারমিনেন্ট 0 বসে আমরা কে এর মান বের করবো। তাহলে ডিটারমিনেন্ট বের করার জন্য আমরা শর্টকাট কী শিখেছিলাম, এই ফার্স্ট কলামটাকে লাস্ট কলামটাকে ফার্স্টে লিখবো, -2 -4, এই ফার্স্টটাকে লাস্টে লিখবো 1 3 2। এবার আমরা এইখান থেকে এই একটা ঘর ছেড়ে এখানে কোনাকুনি গুণ, তাহলে এখানে আমরা 3 3 9, 3 9 27, তাহলে -27 গুণ করে যোগ প্লাস -4k, সরি এটা হয়ে যাবে -4k, আর এখান থেকে পাবো -2 2 4k, তাহলে এটা হয়ে যাবে -4k। এটা মাইনাস এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি, এই ঘরটা ছেড়ে, তাহলে এটা হয়ে যাবে -3 4 12k, -12k, তারপরে এটা হয়ে যাবে -3 2 6k, -6k, আর এটা হয়ে যাবে এটা কোনাকুনি গুণ হচ্ছে এটা গুণ, তাহলে -3 2 6 -6। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এটা পেয়েছিলাম 27 -27 -4k, -4k হয়ে যায় -8k, এখান থেকে মাইনাস প্লাস 12k, আর এখানে পাবো প্লাস 12k, এটা প্লাস 6k, আর এটা হয়ে যাবে +6। এটা সমান আমরা 0, এটা সমান 0, ডিটারমিনেন্ট a সমান 0, তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে এটা সমান 0 হয়ে যাবে। দ্যাট মিনস এখান থেকে আমরা পাবো 12, আর 12 থেকে 8 বাদ দিলে 4, 6 4 10, তাহলে 10k মাইনাস 27 থেকে 6 বাদ দিলে কত হয় 21, তাহলে 21 ইকুয়াল টু 0। দ্যাট মিনস 10k ইজ ইকুয়াল টু 21, এখান থেকে পাবো k ইজ ইকুয়াল টু 21/10। তাহলে 21/10 কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার, k এর ভ্যালু 21/10। তাহলে এটা ইজিলি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানলাম, যদি অসংখ্য সমাধান থাকে তাহলে তার কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাবো সেটার ভ্যালু, ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। এবার আমরা 13 নম্বরে যাব। নাম্বার কি বলছে, বিবৃতি 1 বলছে এ একটা 3x3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট অফ a সমান 5 হয়, তবে অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট, তাহলে অস্তিত্ব আছে মানে অ্যাডজয়েন্টটা এক্সিস্ট, এ ইনভার্সটা এক্সিস্ট করছে মানে অস্তিত্ব আছে, মানে ডিটারমিনেন্ট অফ a নট ইকুয়াল টু 0, দ্যাট
অস্তিত্ব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অস্তিত্ব আছে, মানে এ ইনভার্সের এক্সিস্ট করবে, এ ইনভার্স এক্সিস্ট, এটা বলে দিয়েছে। আর ডিটারমিনেন্ট অফ এ সমান 5 বলেছে, আর এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, মানে তার অর্ডার 3। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এটার আমরা ফর্মুলা যখন পড়িয়েছি এই ডিটারমিনেন্ট চ্যাপ্টার, তখন আমরা এটা বলেছি ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n-1। এনটা কি? এনটা হচ্ছে এর ক্রম। তাহলে এখানে হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ 3-1, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ সমান 2, a to the power 2, দ্যাট মিন ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছি? 5। তাহলে 5² সমান 25। তাহলে এখানে ডিটারমিনেন্ট 25 হবে, তাহলে এটা সত্য, বিবৃতি 1 সত্য। আর বিবৃতি 2 এর ক্ষেত্রেও এটা সত্য হবে, কারণ যদি এ একটা n ক্রস নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হয়, তবে এটা একটা ফর্মুলা, অ্যাডজয়েন্ট অফ এ এইভাবে আমরা নির্ণয় করি। তাহলে যেহেতু ফর্মুলা, তাহলে ফর্মুলা তো প্রুফ এখানে যেহেতু নাই, তাই এটা মনে রাখবে, এটা অ্যাডজয়েন্ট অফ এ সমান এটা হয়, তাহলে এটাও সত্য। তাহলে উভয় সত্য, কোথায় রয়েছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে 14 নাম্বার কি বলছে, এ 1 এর কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, মানে 1 এর ঘনমূল ওমেগা, মানে ওমেগা কিউব সমান 1। এই 1 এর কাল্পনিক ঘনমূল, এটা কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারে পাই আমরা, ওমেগা হলে ওমেগা কিউব সমান 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 হয়। এটা আমরা এই দুটো প্রপার্টি আমরা পাই। 1 এর ঘনমূল, 1 এর কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়, এটা ডাব্লু বা ওমেগা যেটা বলতে পারো। এবার আমরা এই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট যদি 0 হয়, 0 একটি বীজ হবে, কোনটা? মানে একটি বীজ বলতে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ x+1 ওমেগা স্কোয়ার, ওমেগা x+ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 1 ওমেগা স্কোয়ার 1 x+ ওমেগা। তাহলে আমরা এখানে একটা অপারেশন করব যাতে এই ভ্যালুটা ইউজ করতে পারি। তার মানে এটা একটা অপারেশন কি করব, এখানে আমরা করব c1 ড্যাশ, বা এখানে যেখানে লিখতে পারি c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c2 প্লাস c3, এই অপারেশনটা এখানে করব। সি মানে কি? কলমের প্রথম কলমটা, মানে প্রথম কলমটা নতুন একটা কলম অ্যাড করব, যেখানে এই দুটোর এই 3টে কলমের সাম হবে। তাহলে এই 3টে কলমের সাম নিয়ে একটা কলম, তাহলে x+1 প্লাস ওমেগা স্কোয়ার, অনুরূপভাবে ওমেগা, মানে এখানে প্রথমে আমরা এক্সটা লিখছি x+1 প্লাস ওমেগা স্কোয়ার, অনুরূপভাবে এটাও পাবো x+1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা পেলাম। আর আমরা এই দুটো প্রপার্টি জানি, ওমেগা স্কোয়ার সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আর বাকিগুলো সেম রেখে দেবো, শুধু ফার্স্ট কলমটা আমরা চেঞ্জ করেছি। এটা তো আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলে ডিটারমিনেন্টের কোনো ফারাক পড়ে না, এটা আমরা বেসিক ক্লাসে শিখেছি। এবার এখান থেকে আমরা এটা ইউজ করবো, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 0। তাহলে এখানে এটা 0 বসলে এটা কী পাবো? x, এটাও x, বাকিগুলো সেম থাকবে, x+ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 x+ওমেগা। এখান থেকে আমরা এটা সমান 0 বলেছে, এটা সমান 0 আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। এখান থেকে আমরা x কমন নেব, তাহলে পরে থাকবে 1 ওমেগা x+ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 x+ওমেগা = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না x = 0 আর এটা = 0। তাহলে এখান থেকে কী বলতে পারবো? x = 0 বা 1 ওমেগা স্কোয়ার 1 x+ওমেগা 1 x+ওমেগা, এটা ওমেগা স্কোয়ার, এটা সমান 0। এই দুটো আমরা বলতে পারবো এখান থেকে। তার মানে x = 0 একটা বীজ পেয়ে গেছি, x এর ভ্যালু বার করতে হবে বীজ মানে। তাহলে x = 0 কি অপশানে রয়েছে? হ্যাঁ, অপশানে রয়েছে। তাহলে একটি বীজ আমরা x = 0 পেয়ে গেছি। যদি অপশানে x = 0 না পেতাম, তাহলে আমাদের এই ডিটারমিনেন্টটা ভেঙে এখানে x এর ভ্যালুটা বার করতে হতো। তো আমাদের ভাগ্য ভালো কি x এর ভ্যালুটা 0 পেয়ে গেছি। আর যদি না পেতাম তাহলে আবার খাটতে হতো, কিন্তু পরীক্ষা হলে নাও দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এটা আমরা পেয়ে গেছি, তাই আমাদের আর খাটতে হলো না। তাহলে না পেলে কি করব, সেই স্টেপটাও আমরা বলে দিলাম, কি এটাকে ডিটারমিনেন্টটা বার করে x এর ভ্যালুটা বার করব, জাস্ট এইটুকু এক্সট্রা কাজ হয়ে গেল। এবার 15 নাম্বারটা আমরা করব। 15 নাম্বার কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তার ডিটারমিনেন্ট অফ এ এর মান থাকবে কোন অন্তরালে? এই অন্তরালটা দিয়েছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ডিটারমিনেন্ট অফ এ একবারে বের করে নিই, আর লিখব না। তো এটা কি 1 cos θ 0 মাইনাস cos θ 1 cos θ -1 cos θ 1। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে? এই ডিটারমিনেন্ট ভ্যালু শর্টকাট ট্রিক্স ইউজ করে নেব। ডিটারমিনেন্ট অফ এ সমান এই ফার্স্টে লিখবো এটা cos θ 1, আর এই ফার্স্ট কলামটা লাস্ট লিখবো cos θ -1। তাহলে এটা এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, তাহলে এটা কী হবে? 0 সঙ্গে যে কোনো কিছু গুণ করলে 0, এটা হয়ে যাবে 1, এটা যাবে cos স্কোয়ার θ, এটা মাইনাস, তাহলে মাইনাস cos স্কোয়ার θ, এটা পেলাম। আর এখানে এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এটা করলে কি আরও একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের সহজ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার θ cos স্কোয়ার θ। অনুরূপভাবে এটা হয়ে যাবে, এটা 0 সঙ্গে গুণ করলে 0, এটা হয়ে যাবে cos স্কোয়ার θ cos স্কোয়ার θ, এটা পেলাম। তাহলে এখান থেকে কী পাবো? 1 cos স্কোয়ার θ, আর এখানে মাইনাস প্লাস
টু কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে পাবো 1 প্লাস কস স্কোয়ার থিটা। এটা আমরা ডিটারমিনেন্ট ভ্যালু পেলাম। আরেকটা আমরা জানি কস স্কোয়ার থিটার ভ্যালু সবসময় 0 আর 1-এর মধ্যে হয়, তাহলে 0 আর 1-এর মধ্যে হলে এটা আনতে হবে আমাকে, তাহলে উভয় পক্ষকে আমরা 1 যোগ করব, 1 যোগ করলে কোনো ফারাক পড়বে না ইনইকুয়ালিটির, তাহলে এটা 1 যোগ করলে 1 প্লাস 1, তাহলে এখান থেকে 1 যোগ করলে এটাকেই পাবো। এটা মানে কি, এটা মানে ডিটারমিনেন্ট অফ লেসার ইকুয়াল টু 2, তার মানে ডিটারমিনেন্ট অফ কোথায় লাই করছে 1 থেকে 2, আর এখানে যেহেতু ইকুয়ালিটি রয়েছে তাই এটা ক্লোজ ইন্টারভ্যালে লাই করবে, তাহলে কোন অন্তরালে 1,2 অন্তরালে ক্লোজ ইন্টারভ্যাল, কেন, কারণ এখানে ইকুয়ালিটি আছে আর এখানে 1,2 রয়েছে দুটোতে, থাকে এখানে ওপেন ইন্টারভ্যাল, এটা ক্লোজ ইন্টারভ্যাল, এটা ওপেন হবে না কিন্তু ক্লোজ হবে, কেন, কারণ এখানে ইকুয়ালিটিটা থাকবে, কস স্কয়ার থিটার ভ্যালু 0 থেকে 1 হয়, 0 হয় আবার 1ও হয়, তাহলে এটা খেয়াল রাখতে হবে। এর 15 পর্যন্ত হলো, আর আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এটুকু হেল্প করো আমার জন্য। আর খুব শীঘ্রই তাড়াতাড়ি ভিডিওগুলো আসবে এবং স্ক্যানার প্লাস সাজেশনটাও আসবে। থ্যাংক ইউ অল।